ভাইস প্রেসিডেন্ট হিসেবে কোনো পুঁজিপতিকে বেছে না নিতে হিলারিকে স্যান্ডার্সের আহ্বান, হিরোশিমায় হামলার জন্য ক্ষমা না চাওয়ায় ওবামাকে ট্রাম্পের সাধুবাদ। সিরিয়ার হামায় কেন্দ্রীয় কারাগারে কারাপ্রধান সহ কর্মকর্তারা বন্দীদের হাতে জিম্মি, কুর্দি যোদ্ধাদের সহায়তা করায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানালেন তুর্কি প্রেসিডেন্ট। ইরাকের ফাল্লুজা শহর আইএস দখলমুক্ত রাখতে অগ্রসর হচ্ছে সরকারি বাহিনী, আটকা পড়েছে 50,000-এরও বেশি মানুষ। এবং সীমানা নির্ধারণের প্রয়োজন হলে ইসরায়েলের সাথে কিছু অঞ্চল বিনিময়ে প্রস্তুত ফিলিস্তিন, জানালেন আব্বাস। ফ্রান্সে অনুষ্ঠেয় শান্তি সম্মেলন নিয়ে আরব লীগের জরুরি বৈঠক। আন্তর্জাতিক সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। ভাইস প্রেসিডেন্ট হিসেবে ওয়াল স্ট্রিটের কোনো পুঁজিপতিকে বেছে না নিতে হিলারির প্রতি আহ্বান জানিয়েছেন তার দলীয় প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স। নিজের মনোনয়ন নিশ্চিত না হলেও সাধারণ মানুষের জন্য কাজ করবে, রানিং মেট হিসেবে হিলারিকে এমন একজনকে বেছে নেবেন বলে আশা প্রকাশ করেন ভারমন্টের এই সিনেটর। এদিকে হিরোশিমায় গিয়ে 1945 সালে পরমাণু হামলার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্ষমা না চাওয়ায় ওবামাকে সাধুবাদ জানিয়েছেন রিপাবলিকানের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগামী 7 জুন ক্যালিফোর্নিয়ার প্রাইমারিকে ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডেমোক্রেট মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। যদিও 14 জুন ওয়াশিংটন ডিসিতে সবশেষ প্রাইমারির আগ পর্যন্ত হাল ছেড়ে দেবেন না বলে জানিয়েছেন তিনি, তবে গত কয়েকদিনের গণমাধ্যমের খবর অনুযায়ী স্যান্ডার্সের মনোনয়নের সম্ভাবনা প্রায় শেষ হয়ে এসেছে। ক্যালিফোর্নিয়ার প্রাইমারিতে ডেমোক্রেটদের 546 ডেলিগেট থাকায় এই নির্বাচনকে লড়াইয়ের বড় মঞ্চ মনে করছেন স্যান্ডার্স। এখানে বিশেষ কোনো চমক মনোনয়ন দৌড়ের সব হিসেব নিকেশ বদলে দিতে পারে। শনিবার এ রাজ্যের সান্তা বারবারায় প্রচারণা সমাবেশে ট্রাম্পকে তার সঙ্গে বিতর্কের বিষয়টি আবারও ভেবে দেখার আহ্বান জানান স্যান্ডার্স। ট্রাম্প এরই মধ্যে আমার সঙ্গে বিতর্কে কয়েকবার সম্মতি জানিয়ে আবার না করেছেন। এতবার যখন মত পরিবর্তন করেছেন তখন আবারও তাকে ভেবে দেখতে বলছি। একজন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মানুষের কাছে অনেক প্রশ্নের জবাব দিতে হবে ট্রাম্পকে। তিনি মেক্সিকান, হিস্পানিক, আফ্রো আমেরিকান, মুসলিম ও নারীদের কেন ঘৃণা করেন তা মানুষ জানতে চায়। এদিকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ওয়াল স্ট্রিটের কোনো পুঁজিপতিকে বেছে না নিতে হিলারির প্রতি আহ্বান জানিয়েছেন স্যান্ডার্স। সিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ভারমন্টের স্বতন্ত্র এই সিনেটর বলেন, তিনি মনোনয়ন না পেলেও সাধারণ মানুষের জন্য কাজ করবে, রানিং মেট হিসেবে হিলারি যেন এমন কাউকে বেছে নেন। রোববার সাক্ষাৎকারটি প্রচারের কথা রয়েছে। এদিকে ডেমোক্রেট দলের এগিয়ে থাকা মনোনয়ন প্রার্থী হিলারি ক্লিন্টনের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ব্যবহৃত কিছু ইমেইলের বিষয়ে সংবাদ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হিলারিকে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের প্রশিক্ষণ সম্পর্কে বলেছিলেন। এদিকে হিরোশিমা সফরে গিয়ে 1945 সালে পরমাণু হামলার জন্য ওবামা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্ষমা না চাওয়ায় তাকে সাধুবাদ জানিয়েছেন রিপাবলিকান সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের 20% বেকারত্বের হারকে 5% বলে ওবামা মিথ্যা প্রচারণা চালাচ্ছেন বলে স্যান ডিয়েগোর প্রচারণায় অভিযোগ করেন ট্রাম্প। এরই মধ্যে ট্রাম্প প্রয়োজনীয় ডেলিগেট সংগ্রহ করলেও এখনও 5 রাজ্য ক্যালিফোর্নিয়া, মন্টানা, নিউ জার্সি, নিউ মেক্সিকো ও সাউথ ডেকোটায় রিপাবলিকানদের প্রাইমারি বাকি রয়েছে। মোট 303 ডেলিগেট থাকা এই রাজ্যগুলোতে 7 জুন প্রাইমারি অনুষ্ঠানের কথা রয়েছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। সিরিয়ার হামা কেন্দ্রীয় কারাগারের বন্দীরা কারাপ্রধান সহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাকে জিম্মি করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এদিকে সিরীয় কুর্দি যোদ্ধাদের সহায়তা করায় যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর মধ্যেই দেশটির উত্তরাঞ্চলের 5টি গ্রাম দখল করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। সিরিয়ার বিভিন্ন অঞ্চলে সরকারি বাহিনীর জঙ্গি গোষ্ঠী আইএস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এর মধ্যেই শনিবার দেশটির উত্তরাঞ্চলের আজাদ শহরের কাছের 5টি গ্রাম আইএস দখল করে নিয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি সরকার নিয়ন্ত্রিত বেশ কিছু এলাকায় রকেট ও মর্টার হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহী দল আল নুসরা ফ্রন্ট। সরকারি ও বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘর্ষের কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ভয়াবহ এই পরিস্থিতিতে মানবিক বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক বিষয়ক উপমহাসচিব। সিরীয় সরকার দামেস্কের দারায়া এলাকায় জাতিসংঘের ত্রাণ পৌঁছানোর ক্ষমতা সংকুচিত করেছে। সেখানে 4 বছর ধরে প্রায় 4000 বেসামরিক নাগরিক অবরুদ্ধ রয়েছে।
on Al-Quds Hospital in eastern. একইভাবে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সংকট নিরসনে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্র সচিব ফিলিপ হ্যামন্ড। এদিকে সিরীয় কুর্দি যোদ্ধাদের অভিযানের সহায়তা করায় যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল তা লঙ্ঘন করেছে। আমাদের বন্ধু যারা ন্যাটোর সঙ্গে এক হয়ে কাজ করছে তাদের সিরিয়ায় ওয়াইপিজি ও ওয়াইপিডি কুর্দি যোদ্ধাদের সহায়তায় সেনা পাঠানো উচিত নয়। অন্যদিকে সিরিয়ার হামা কারাগারের বন্দীরা কারাপ্রধান, এক পুলিশ কর্মকর্তা ও সরকারি বাহিনীর 9 সদস্যকে জিম্মি করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। মৃত্যুদণ্ড কার্যকরের উদ্দেশ্যে 11 জন কারাবন্দীকে রাজধানী দামেস্কে স্থানান্তরের সিদ্ধান্তের পর তাদের জিম্মি করে কারাবন্দীরা। শিরিন আক্তার, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই উদ্দেশ্যমূলকভাবে বিএনপি জামাত বেছে বেছে বিদেশি সহ মানুষ হত্যা করেছে। আজ টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় বক্তব্য রাখেন শেখ হাসিনা। এ সময় দেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে তুলে ধরতে প্রবাসী বাংলাদেশিদের আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এর আগে জাপানের রাজধানী টোকিওতে সে দেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। 4 দিনের জাপান সফরের শেষ দিনে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেন প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক নাগরিক সংবর্ধনায়। বলেন, বিদেশে প্রবাসীরাই বাংলাদেশের প্রতিনিধি, তাই বিশ্ব দরবারে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তাদেরকেও ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যে স্থান পায় দেশের রাজনৈতিক পরিস্থিতিও। তিনি বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি জামায়াত এখন বেছে বেছে বিদেশি সহ মানুষ হত্যায় নেমেছে। 1000-এর মতো বাস পেয়েছি, কয়েকশো পুড়িয়ে শেষ। আর্টিকুলেট বাস পেয়েছে, সেগুলো পর্যন্ত পুড়িয়েছে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, মানুষের জীবন নিয়ে খেলা, এটাই ছিল তাদের কাজ। এইভাবে 3টা মাস তাদের এই তাণ্ডব চলবে। শুধু 2015 কেন, 2013 এবং 2014-তে একই কাজ তারা করেছে। একবার একটু চিন্তা করে দেখেন, সেই সময় কিভাবে তারা বিভিন্ন আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আমি জনগণকে ধন্যবাদ জানাই যে তাদের এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জনগণ কখনো হাত মিলায় নাই, বরং প্রতিহত করেছে। এর আগে সকালে জাপানের রাজধানী টোকিওতে সে দেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ অবকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা জানিয়ে বাংলাদেশে জাপানি বিনিয়োগের আহ্বান জানান তিনি। বলেন, ব্যবসায়িক সুবিধার পাশাপাশি বিদেশি নাগরিক ও বিনিয়োগকারীদের নিরাপত্তার ক্ষেত্রেও কঠোর ব্যবস্থা নিয়েছে তার সরকার। At present, we are working to upgrade some of other existing economic segments like jute, fishing, textile manufacturing. I'm encouraging our RMG factories to become green. There are opportunities for collaboration as Bangladesh RMG sector goes for upscaling. My dear business leaders from Japan, you surely are pondering about safety and security of investors and foreign nationals because of some incidents in Bangladesh in recent times. I would assure you that my government has a zero tolerance for any form of terrorism or extremism. জাপানকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সরকারি বেসরকারি দুটি সংলাপের মাধ্যমে দুদেশের বোঝাপড়া আরও দৃঢ় হয়েছে। বৈঠক শেষে বাংলাদেশ ও জাপানি ব্যবসায়ীদের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তাফসির বাবু, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে কয়েক দফা অভিযানে অন্তত 2000 অবৈধ অভিবাসী উদ্ধার। এক সপ্তাহে উদ্ধার হলো অন্তত 14,000 অভিবাসী। তাই তো সবাই বলে শিলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। ইরাকের আনবার প্রদেশে আইএসের দখলে থাকা ফাল্লুজার শহর পুনরুদ্ধারে অগ্রসর হচ্ছে সরকারি বাহিনী। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারমা শহর ও আরও 2টি গ্রাম তাদের নিয়ন্ত্রণে এসেছে। আইএসের প্রতিরোধের মুখে পড়লেও ইরাকি সেনারা পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এদিকে গত সোমবার থেকে ফাল্লুজায় ইরাকি যৌথ বাহিনীর অভিযান শুরুর পর শহরতলি এলাকাগুলো থেকে বেসামরিক মানুষজন নিরাপদে যেতে পারলেও এখনও শহরটিতে 50,000-এরও বেশি মানুষ আটকা পড়েছেন।
শনিবার ইরাকি মিলিশিয়া যোদ্ধারা ফাল্লুজার শহরতলি এলাকায় আইএসের ব্যবহৃত দীর্ঘ এই সুড়ঙ্গটির সন্ধান পান। বিমান হামলা থেকে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঠেকাতে আইএস জঙ্গিরা এই সুড়ঙ্গ পথটি ব্যবহার করত বলে জানিয়েছে ইরাকি সেনারা। ইটের কারখানার কাছে এই সুড়ঙ্গটি দিয়েই সম্মুখ যুদ্ধে অংশ নিত আইএস জঙ্গিরা। বাগদাদ থেকে ৪৫ কিলোমিটার পশ্চিমে আইএসের শক্ত ঘাঁটি ফাল্লুজায় অভিযান জোরদার করতে ইরাকি বাহিনী এরই মধ্যে বিশাল সেনা সমাবেশ ঘটিয়েছে বলে জানিয়েছে বিবিসি। শনিবার গুরুত্বপূর্ণ কারমা শহর সহ আরো 2টি গ্রাম দখলে নেয়ার পর সরকারি বাহিনী গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় অগ্রসর হচ্ছে। শহরটি পুনরুদ্ধারে সেনারা পরিকল্পনা মতোই অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে ইরাকি সামরিক বাহিনী। আমাদের সেনাদের প্রবল প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে, কিন্তু আমরা পূর্ব পরিকল্পনা মতোই অগ্রসর হচ্ছি। যৌথ বাহিনীর অভিযানে আইএসের বড় পতন দেখতে পাচ্ছি আমরা। এর আগে শনিবার উত্তর ফাল্লুজায় আইএসের আত্মঘাতী বোমা হামলায় বেশ কয়েকজন সরকারি সেনা হতাহত হয় বলে জানিয়েছে আল জাজিরা। আইএস সদস্যরা হামলা থেকে বাঁচতে বেসামরিক নাগরিকদের সঙ্গে মিশে যেতে পারে কিংবা তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করতে পারে, এমন আশঙ্কায় গত সোমবার ফাল্লুজায় অভিযান শুরুর আগেই বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল ইরাকি বাহিনী। যারা অবস্থান করতে চান তাদের বাড়ির ছাদে সাদা পতাকা ওড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল। শহরটির অভ্যন্তরে এখনো অন্তত 50,000 মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে গণমাধ্যম। এ অবস্থায় সংঘর্ষে সাধারণ মানুষের প্রাণহানির আশঙ্কা করছে মানবাধিকার সংগঠনগুলো। তবে শহরের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে ইরাকি বাহিনী। 2014 সাল থেকে আইএসের দখলে থাকা ফাল্লুজা শহর পুনরুদ্ধারে ইরাকি বাহিনী, কুর্দি ও আরব যোদ্ধাদের যৌথ অভিযানে সহযোগিতা করছে মার্কিন জোট। গত কয়েকদিনে জোটের অব্যাহত বিমান হামলা শহরটির বিভিন্ন এলাকা দখলে নিতে যৌথ বাহিনীকে সাহায্য করেছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, সীমানা নির্ধারণের প্রয়োজন হলে ইসরায়েলের সাথে কিছু অঞ্চল বিনিময়ে প্রস্তুত আছে ফিলিস্তিন। ফ্রান্সে অনুষ্ঠেয় ইসরায়েল ফিলিস্তিন শান্তি সম্মেলন নিয়ে শনিবার কায়রোতে আরব লীগের জরুরি বৈঠকে ফিলিস্তিনের স্বার্থ রক্ষার বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। কার্যকর কৌশল তৈরি এবং পদক্ষেপ কার্যকরে ইসরায়েলকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে হবে বলে সাংবাদিকদের জানান আরব লীগ প্রধান নাবিল আল আরাবি। এদিকে হত্যার 2 মাস পর এক ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল। অবরুদ্ধ পশ্চিম তীরের হেব্রনে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত এক ফিলিস্তিনির মরদেহ নিয়ে শনিবার বিক্ষোভ মিছিলে অংশ নেয় হাজার হাজার ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনী ছুরিকাঘাতের অভিযোগে আব্দেল ফাত্তাহ আল শরীফ নামে এই ব্যক্তিকে হত্যার 2 মাস পর শুক্রবার পরিবারের কাছে হস্তান্তর করে। শনিবার দাফন সম্পন্ন করার আগে মৃতদেহ নিয়ে প্রতিশোধ নেয়ার স্লোগান দিতে থাকে ফিলিস্তিনিরা। গত বছরের শেষ 6 মাসে ইসরায়েলি বাহিনীর গুলিতে 204 জন ফিলিস্তিনি নিহত হয়। এ পরিস্থিতিতে দ্বিরাষ্ট্র সমস্যা সমাধানের উদ্যোগ পুনরায় শুরু করে ফ্রান্স। আগামী 3রা জুন অনুষ্ঠেয় ইসরায়েল ফিলিস্তিন শান্তি সম্মেলনে যোগ দেবে 20টিরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। শনিবার এ সম্মেলন নিয়ে মিশরের রাজধানী কায়রোতে আরব লীগ একটি জরুরি বৈঠকে বসে। সম্মেলনের আলোচ্য বিষয় নিয়ে আরব লীগ প্রধান নাবিল আরাবি সংবাদ সম্মেলনে বলেন, গত কয়েক বছরে ইসরায়েল বৈষম্যের পরিচয় দিয়েছে। আমরা বৈঠকে প্রধানত 2টি বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথমত, কার্যকর কৌশল তৈরির বিষয়টি লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত, একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে হবে পদক্ষেপগুলো কার্যকরের জন্য। কেবল দুপক্ষকে এক টেবিলে বসানোই একমাত্র উদ্দেশ্য যাতে না হয়। আরব লীগের জরুরি বৈঠকে অংশ নিয়ে আসন্ন সম্মেলন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। যেহেতু ফিলিস্তিন ও ইসরায়েলের কাউকে থাকতে দেওয়া হবে না আলোচনায়, তিনি আশা করেন ফিলিস্তিনের দাবি পূরণের দিকে খেয়াল রাখবেন অংশগ্রহণকারীরা। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাই আমরা। আমি আরো বলতে চাই, সীমানা নির্ধারণ করা হলে কিছু অঞ্চল বিনিময়ে প্রস্তুত আছে ফিলিস্তিন। ফিলিস্তিনিরা কখনোই ইহুদি রাষ্ট্রের নাগরিক হিসেবে পরিচিতি পেতে চায় না। ইসরায়েল অনেক ফিলিস্তিনিকে কারাগারে আটকে রেখেছে। আমরা তাদের মুক্তির দাবি জানাই। তবে প্যারিসে অনুষ্ঠেয় শান্তি সম্মেলনের বিরোধিতা আগেই করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। এদিকে দ্বিতীয় বছরেই ভাঙন দেখা দিয়েছে নেতানিয়াহুর মন্ত্রিসভায়। এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করেছেন 2 জন মন্ত্রী। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ইরানের নবগঠিত পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হয়েছে। শুক্রবার পার্লামেন্টের নবনির্বাচিত আইন প্রণেতাদের শপথ গ্রহণের পর শনিবার এই অধিবেশন শুরু হয়। প্রথম দিনেই দেশের বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে নবগঠিত পার্লামেন্টের প্রতি আহ্বান জানান আইন প্রণেতারা। এদিকে ক্ষমতার বিকেন্দ্রীকরণের পাশাপাশি পার্লামেন্ট যেন দেশের
সকল সমস্যার সমাধানের কেন্দ্রস্থল হয় সে লক্ষ্যে ধৈর্য সহকারে কাজ করে যেতে এর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে বিপুল সংখ্যক ভোট পড়ায় ভোটারদেরও ব্যাপক প্রশংসা করেন তিনি। শনিবার পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে দেয়া এক ভাষণে এসব কথা বলেন খামেনি। ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের অন্যতম শীর্ষ নেতা তারিক পণ্ডিতকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার রাজ্যের পুলওয়ামা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তারিক গোষ্ঠীটির নেতা বুরহান ওয়ানির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তাকে প্রথম শ্রেণীর জঙ্গি হিসেবে বিবেচনা করছিল ভারতীয় কর্তৃপক্ষ। তারিককে ধরতে ৩ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তবে তারিককে গ্রেপ্তার করা হয়েছে নাকি তিনি নিজেই আত্মসমর্পণ করেছেন তা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। পুলিশ আত্মসমর্পণের কথা বললেও ভারতীয় সেনাবাহিনী বলছে পুলওয়ামার একটি সেনা ক্যাম্পের কাছ থেকে তারিককে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে মাওবাদী বিদ্রোহী সংগঠনের 4 সদস্য নিহত হয়েছে। এই ঘটনার পর 40 জন মাওবাদী ও তাদের সমর্থক আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে গত 1 বছরে এই বিদ্রোহী সংগঠনের বিরুদ্ধে বেশ কিছু অভিযান পরিচালনা করেছে নিরাপত্তা বাহিনী। এরই ধারাবাহিকতায় শনিবার ছত্তিশগড়ে অভিযানে পুলিশের গুলিতে 4 জন নিহত হয়। গ্রেপ্তার করা হয় আরও 4 জনকে। আত্মসমর্পণকারীদের মধ্যে 19 জন সংগঠনটির সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। ফুটপাতে ঘুমিয়ে থাকা এক কিশোরকে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগে ভারতের অন্ধ্রপ্রদেশে নৌবাহিনীর 3 সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে এই ঘটনা ঘটে। দেশটির ফ্লাইওভারের ডিভাইডারের ওপর শুয়ে থাকা কিশোরকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। প্রত্যক্ষদর্শীরা জানান, চালকসহ 3 জন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। 3 জনকেই আটক করা হয়েছে এবং তারা নৌবাহিনীতে কর্মরত বলে নিশ্চিত করেছে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভারতে প্রতি 3 মিনিট 7 সেকেন্ডে একজন সড়ক দুর্ঘটনায় মারা যায়। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। খাড়া পাহাড় বেয়ে স্কুলে যায় চীনের সিচুয়ানের একটি গ্রামের শিশুরা। কাঁধে ভারী ব্যাগ ঝুলিয়ে প্রতিদিন 2500 ফুট উপরে উঠতে হয় ক্ষুদে শিক্ষার্থীদের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে কয়েক দফা অভিযান চালিয়ে প্রায় 2000 অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইতালির কোস্টগার্ড। কর্তৃপক্ষ জানায়, শনিবার লিবিয়া উপকূলে ইতালি ও ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশনের সহায়তায় ভূমধ্যসাগরে 16টি অভিযান চালিয়ে 1900-র বেশি অভিবাসী ও শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অভিবাসীদের বেশিরভাগই আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। এর আগে শুক্রবার ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে 2000 অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়। এ নিয়ে 1 সপ্তাহে উদ্ধার করা অভিবাসীর সংখ্যা প্রায় 14,000-এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইউরোপের কয়েকটি দেশে বজ্রপাতে একজনের মৃত্যু ও প্রায় 50 জন আহত হয়েছে। গ্রীষ্মকালীন ঝড়ের এই বজ্রপাতে শনিবার পোল্যান্ডে এক পর্বতারোহীর মৃত্যু হয়। অন্যদিকে শনিবার বিকেলে প্যারিসের পার্ক ম্যানসিওতে অনুষ্ঠান চলার সময় বজ্রপাতে 8 শিশুসহ অন্তত 11 জন আহত হয়, যাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে রয়টার্স। এদিকে দক্ষিণ পশ্চিম জার্মানিতে একটি ফুটবল ম্যাচে আকস্মিক বজ্রপাতে রেফারি সহ অন্তত 35 জন আহত হয়েছে, তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। উত্তর পশ্চিম ইউরোপ জুড়ে তীব্র গরম ও আর্দ্র বাতাসের কারণে গ্রীষ্মকালীন এই ঝড় বইছে বলে জানায় বিবিসি। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ টর্নেডো আঘাত হানার একদিন পর সেখানে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। শুক্রবার আঘাত হানা ওই টর্নেডোর পাশাপাশি প্রবল বৃষ্টিতে টেক্সাসের বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে বন্যা, ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি এবং গাছপালা। এছাড়াও বন্যার পানিতে ভেসে গেছে বেশ কয়েকটি গাড়ি ও যানবাহন। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে টোম্বাল শহর। শনিবার শহরটিতে 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত বৃষ্টির পানি রেকর্ড করা হয়। এতে
ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের বহু রাস্তাঘাট, ফলে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে টর্নেডো পরবর্তী বন্যায় শহরটিতে এখন পর্যন্ত অন্তত 3 জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে দেশটির আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে কারফিউ জারি করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এক মেরিন সেনার বিরুদ্ধে জাপানি নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগের পর সেখানে মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে। শনিবার বিবিসি জানায় 24 জুন পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে ঘাঁটিতে কোনো উৎসবের আয়োজন করা যাবে না ও কোনো সেনা রাত 12টার পর বাইরে যেতে পারবে না। শনিবার জাপানে মার্কিন মেরিন সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল লরেন্স নিকলসন সংবাদ সম্মেলনে ওকিনাওয়া দ্বীপে নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন। জাপানি নারী হত্যার ঘটনায় অভিযুক্ত সেনা সদস্যকে গত 19 মে আটক করা হয়, তবে এখনও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি। ওকিনাওয়া দ্বীপে প্রায় 30,000 মার্কিন সেনা অবস্থান করছেন। মুসলমানদের রহমতের মাস পবিত্র রমজানের বাকি আর মাত্র 1 সপ্তাহ, তাই আগেভাগেই রমজানের প্রস্তুতি নিতে শুরু করেছে প্রবাসীরা। বসে নেয় নিউ ইয়র্কের বাঙালি দোকানিরাও। ইফতারের বিভিন্ন খাবারের উপকরণ, মাছ মাংস সহ ক্রেতাদের চাহিদা মেটাতে প্রস্তুত তারাও। নিউ ইয়র্ক থেকে শিয়াবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের মধ্যে প্রায় 2 লাখেরই বসবাস নিউ ইয়র্কে, আর তাই যে কোনো উৎসব বা ধর্মীয় আচার অনুষ্ঠানে নিউ ইয়র্কের বাংলাদেশিদের আয়োজনও চোখে পড়ার মতো। পবিত্র রমজানকে সামনে রেখে এবারও তাই চলছে ধর্মপ্রাণ প্রবাসীদের প্রস্তুতি। রমজান আসতেছে বলে আগেভাগে সবগুলো প্রয়োজনীয় জিনিসগুলো কিনতেছে। মুড়ি, ছোলা, খেজুর, বেসন, তেল, কাঁচামরিচ, পেঁয়াজ সহ ইফতার সামগ্রীর বিভিন্ন উপকরণ আগেভাগেই কিনছেন প্রবাসীরা। রমজান উপলক্ষে বাজার করে নিচ্ছি, কারণ বলা তো যায় না, এখন সামনে গরমও আসছে, সেই জন্য আগে থেকে বাজার করে নিলাম। ছোলা, বেসন, গোশত, মাছ, ডাল, পান সব রকমই কিনে নিলাম। রোজার সারা মাসের প্রয়োজনে মাছ মাংসও একবারেই কিনে রাখছেন বলে জানালেন অনেকে। যে কাস্টমারই আসে অন্তত তার গরু মাংস নিতেই হবে আর কি। গরু এবং খাসি, চিকেন ছাড়া তো তার কোনো নেই আর কি। মাছের তুলনায় মাংস চলতেছে সবচেয়ে বেশি। বাঙালি দোকানগুলো ক্রেতাদের চাহিদা মেটাতে নিয়েছেন প্রয়োজনীয় প্রস্তুতি। রোজার যেগুলো নিত্য প্রয়োজনীয় আইটেম, চানা ডাল, তারপরে আপনার খেজুর, রুয়াবজা, এমনকি অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে ভেজিটেবল যা কিছু আছে সবকিছু দাম আমরা অনেক কমে রাখছি, যাতে সব কাস্টমার আমাদের কিনতে পারে। কাস্টমার থেকে আমরা সেভাবে আশাবাঞ্জক সাড়া পাইতেছি। আমাদের কেনাবেচা আল্লাহর রহমতে আগে থেকে অনেক বেশি ভালো। রমজান উপলক্ষে বাড়তি ব্যবসায় খুশি বলে জানালেন দোকানিরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নাইজেরিয়ায় দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের অন্তত 12 জঙ্গি নিহত হয়েছে। শনিবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের সীমান্তবর্তী বোসো শহরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, জঙ্গিদের অবস্থান টের পেয়েই ওই এলাকায় অভিযান চালাতে গেলে দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এতে অন্তত 12 জঙ্গি নিহতের পাশাপাশি জঙ্গি গোষ্ঠীটির আরও বেশ কয়েকজন সদস্য আহত হয় বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়। এছাড়া কয়েকজন জঙ্গি পালিয়ে গেছে বলেও জানা গেছে। এ সময় জঙ্গিদের কাছ থেকে বেশ কয়েকটি মেশিন গান, রকেট লঞ্চার, গ্রেনেড সহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। ইউক্রেনের একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে 16 জনের মৃত্যু হয়েছে। রোববার সকালে রাজধানী কিয়েভের পার্শ্ববর্তী একটি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানায় বিবিসি। দুর্ঘটনার পরপরই দমকল কর্মীরা অন্তত 18 জনকে উদ্ধার করে। তাদের মধ্যে 5 জন আহত বলে জানিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। দ্বিতল ওই ভবনটিতে 35 জন থাকলেও বাকি একজনের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর আলাদা 2টি অভিযানে বিদ্রোহী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের 21 সদস্য নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনী জানায়, শনিবার মার্দিন প্রদেশে অভিযান চলাকালে 4 জন পিকেকে যোদ্ধা নিহত হয়। একই দিন শিরনাক প্রদেশে অভিযান চালানোর সময় দুপক্ষের সংঘর্ষে পিকেকের 17 জন সদস্য নিহত হয়। এই সময় পিকেকের বেশ কিছু বিস্ফোরক দ্রব্য ধ্বংস করে তুর্কি সামরিক বাহিনী। তুরস্ক ও ইরাকে 2015 সাল থেকে পর্যন্ত পিকেকে বিরোধী অভিযানে দুপক্ষের সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর প্রায় 500 সদস্য নিহত হয়েছে। অপরদিকে পিকেকের 4900-র বেশি যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ায় ইসলাম বিরোধী ও বর্ণবাদ বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এই ঘটনার পর অন্তত 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার মেলবোর্নে পতাকা হাতে বিক্ষোভ করে ইসলাম বিরোধী সংগঠন ইউনাইটেড প্যাট্রিয়টস ফ্রন্টের প্রায় ৩০০ সমর্থক। একই সময় ওই এলাকায় বিক্ষোভ করে বর্ণবাদ বিরোধীরা। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, এতে আহত হয় বেশ কয়েকজন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের উপর পিপার স্প্রে নিক্ষেপ করে পুলিশ। এবার অর্থ বাণিজ্যের খবর। আগামী কয়েক মাসের মধ্যেই সুদের হার বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেনেট ইয়েলেন। অর্থনীতির ইতিবাচক ধারা অব্যাহত রেখে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশে এখন উল্লেখযোগ্য হারে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, পাশাপাশি মূল্যস্ফীতিও সহনীয় পর্যায়ে আছে। এই অবস্থায় সুদের হার বাড়ানোকে ইতিবাচক হিসেবে দেখছে ফেড। আগামী ১৫ই জুন সুদের হার বাড়ানোর বিষয়ে আবারও বৈঠকে বসবে ফেড কর্তৃপক্ষ। মে মাসে যুক্তরাষ্ট্রে বেকারত্ব হার কমে দাঁড়িয়েছে ৫.৫%। তবে খণ্ডকালীন চাকরির পরিবর্তে পূর্ণকালীন চাকরি খুঁজছেন অনেকেই। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি চিড়িয়াখানায় গরিলার হাত থেকে রক্ষা পেয়েছে ৩ বছর বয়সী এক শিশু। শনিবার সিনসিনাটি চিড়িয়াখানায় এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, শিশুটি অসাবধানতাবশত গরিলার সামনে পড়ে গেলে প্রথমে গরিলাটি শিশুটিকে ধরে নিয়ে কিছুক্ষণ আশপাশে বিচরণ করে। এরপর একসময় তাকে নিয়ে অস্বাভাবিক রকমের টানা হেঁচড়া করলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ 10 মিনিট পর এটিকে গুলি করে মেরে ফেলে এবং শিশুটিকে উদ্ধার করে। গরিলার শরীরে চেতনানাশক ওষুধ তাৎক্ষণিকভাবে কাজ না করার আশঙ্কা থাকায় এটিকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না বলে দাবি করে কর্তৃপক্ষ। পরে শিশুটিকে মারাত্মক আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। স্কুলে যেতে কাঁধে ব্যাগ ঝুলিয়ে খাড়া পাহাড় বেয়ে প্রায় ২৫০০ ফুট উপরে উঠতে হয় শিশুদের। শুনতে অবিশ্বাস্য মনে হলেও চীনের সিচুয়ান প্রদেশের একটি গ্রামের ১৫ শিশুর এভাবেই পাহাড় বেয়ে স্কুলে যাওয়া নিয়ে CNN, AP সহ প্রতিবেদন প্রকাশ করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। চীনের ইংরেজি দৈনিক চায়না ডেইলি সম্প্রতি পাহাড় বেয়ে শিশুদের স্কুলে যাওয়ার ওই ছবি প্রচারের পরপরই তা বিশ্ব গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। আতুলার নামের ওই গ্রামের স্কুল পড়ুয়ারা ২ সপ্তাহ পরপর একবার খাড়া পাহাড় বেয়ে স্কুলে যায়। বোর্ডিং স্কুলটিতে ২ সপ্তাহ কাটিয়ে আবার নেমে আসে তারা। খাড়া পাহাড় বেয়ে স্কুলটিতে পৌঁছতে সময় লাগে প্রায় ২.৫ ঘন্টা, আর নামতে লাগে প্রায় ১.৫ ঘন্টা। এছাড়াও বৃষ্টি বা তুষারপাতের কবলে পড়ে এ পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও গণমাধ্যমের খবরে জানানো হয়। তবে বাঁশের মই বেয়ে দুর্গম এই পথ পাড়ি দেওয়ার চিত্র সম্প্রতি গণমাধ্যমে আসার পর এ নিয়ে তোলপাড় সৃষ্টি হলে ওই পথে স্থায়ী সিঁড়ি নির্মাণের আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার। লেবাননের সাবরা শহরের একটি আশ্রয় শিবিরে দীর্ঘদিন ধরে বাস করে আসছেন ফিলিস্তিনি নারী বাসিমা। সম্প্রতি সিরিয়া থেকে অসংখ্য শরণার্থী লেবাননে ভিড় করায় সেখানকার ফিলিস্তিনি আশ্রয় প্রার্থীদের সহায়তা পাওয়ার সম্ভাবনা অনিশ্চয়তার মুখে পড়ে। নিজ দেশের মানুষ এমন সংকটাপন্ন পরিস্থিতির মুখে পড়লেও পক্ষপাতদুষ্ট হতে পারেননি এই নারী, বরং নিজের সীমিত অবস্থান থেকে যুদ্ধবিধ্বস্ত সিরীয়দের সাহায্য করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। চলুন দেখে আসি তার সংগ্রামী জীবনের কিছু অংশ। সময় পেলেই লেবাননের রাজধানী বেইরুতের এই গোরস্থানে বাবার কবর জিয়ারত করতে ছুটে আসেন ফিলিস্তিনি নারী বাসিমা। ইসরায়েলি আগ্রাসনের মুখে ২৬ বছর আগে দেশ ছেড়েছেন। বাবার মরদেহটি পর্যন্ত মাতৃভূমিতে ঠাঁই পায়নি। প্রতিনিয়ত তাড়া করে বেড়ানো এমন অসংখ্য আক্ষেপ, দিন শেষে বাসিমার চোখ বেয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে। তার মতো আরো ৪.৫ লাখ ফিলিস্তিনি নাগরিকের এখন স্থায়ী ঠিকানা বেইরুতের সাবরা ও শাতিলা শহরের এই ঘিঞ্চি কলোনি। একে বিদ্যুৎ পানির অভাব, তার উপর সিরীয় অভিবাসীদের ভিড় বাড়তে থাকায় অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন ফিলিস্তিনি নাগরিকরা। অনিশ্চয়তার মুখে পড়েছে তাদের বৈদেশিক সহায়তা ও চাকরি পাওয়ার সম্ভাবনা। এর প্রভাব পড়েছে বাসিমার পরিবারের উপরেও, কিন্তু তিনি মনোবল হারাননি, বরং নিজেকে উৎসর্গ করেছেন সিরীয় শরণার্থীদের সেবায়। সিরীয়রা আমাদের চাইতেও নিরুপায়, অসহায়। আমি যুদ্ধ দেখেছি, তাদের কষ্ট আমি বুঝি। আমাদের বিপদে অনেকে সাহায্যের হাত বাড়িয়েছিলেন। এখন সময় এসেছে তাদের জন্য কিছু করার। স্থানীয় নারী কেন্দ্র এবং বেসরকারি দাতব্য সংস্থা পপুলার এইড ফর রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্ডের কর্মকর্তা হওয়ায় বাসিমার জন্য এই কাজটি বেশ সহজ হয়ে যায়। পাশে পেয়ে যান বন্ধু নাবিলা সহ আরো কয়েকজন নারীকে। শরণার্থীদের সংকট মোকাবিলায় করণীয় ঠিক করতে প্রতি সপ্তাহে তারা ঘরোয়া আলোচনায় বসেন।
এক নারী তার 3 প্রতিবন্ধী সন্তানকে নিয়ে সিরিয়া থেকে এসেছেন। শিশুরা চলতে কথা বলতে পারে না, তাদেরকে খাওয়ানোর মতো অবস্থা মায়ের নেই, তার জন্য কিছু একটা করতেই হবে। এমন ভাবনা থেকে সেই নারীর বাড়িতে ছুটে যান সবাই। শোনেন তার করুণ কাহিনী। আমার বাচ্চাদের চিকিৎসা দিলেই তারা সুস্থ হয়ে উঠবে, কিন্তু প্রত্যেকের পেছনে খরচ পড়বে $1200। আমি ঘর ভাড়াও জোগাড় করতে পারিনি, না খেয়ে বাচ্চাগুলো শুকিয়ে গেছে। যেখানে নিজের ভরণ পোষণ সামলাতে হিমশিম খেতে হয়, সেখানে বাসিমা ও তার দল শরণার্থীদের বিছানা, কম্বল, কাপড় সরবরাহের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে সেলাই, কুটির শিল্প, হোটেল ব্যবস্থাপনা ও বিউটি পার্লারের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। শিশুদের শিক্ষার জন্য বিনামূল্যে কিন্ডারগার্টেন প্রকল্প হাতে নিয়েছেন তারা। এরই মধ্যে সিরীয় শরণার্থীদের চাপের মুখে কোনো সতর্কতা ছাড়াই পার্ট থেকে চাকরি হারান বাসিমা। এরপরও নিজের অবস্থান থেকে এক চুলো না সরে তিলে তিলে গড়ে তোলা সঞ্চয় খরচ করে গেছেন জনসেবার প্রতিশ্রুতি পূরণে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে আবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ভাইস প্রেসিডেন্ট হিসেবে কোনো পুঁজিপতিকে বেছে না নিতে হিলারিকে স্যান্ডার্সের আহ্বান। হিরোশিমায় হামলার জন্য ক্ষমা না চাওয়ায় ওবামাকে ট্রাম্পের সাধুবাদ। সিরিয়ার হামায় কেন্দ্রীয় কারাগারে কারাপ্রধান সহ কর্মকর্তারা বন্দীদের হাতে জিম্মি, কুর্দি যোদ্ধাদের সহায়তা করায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানালেন তুর্কির প্রেসিডেন্ট। ইরাকের ফাল্লুজা শহর আইএস দখলমুক্ত রাখতে অগ্রসর হচ্ছে সরকারি বাহিনী। আটকা পড়েছে 50,000-এরও বেশি মানুষ। এবং সীমানা নির্ধারণের প্রয়োজন হলে ইসরায়েলের সাথে কিছু অঞ্চল বিনিময়ে প্রস্তুত ফিলিস্তিন, জানালেন আব্বাস। ফ্রান্সে অনুষ্ঠেয় শান্তি সম্মেলন নিয়ে আরব লীগের জরুরি বৈঠক। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।